শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা মূলত রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের যে প্রথম অংশ অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা অংশ সেটি আমরা আজকে শুরু করব। দেখো সবাই যে আমাদের রাসায়নিক গতিবিদ্যা এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কেমিক্যাল কাইনেটিক্স। তো আমাদের যে টোটাল কেমিস্ট্রি এটা মূলত কয়েকটা মেইন অংশে বিভক্ত। একটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি, তারপর হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি এবং আরেকটা বড় ব্রাঞ্চ হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি। তো এই কেমিক্যাল কাইনেটিক্স কিন্তু আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়নের একটা অংশ। চলো আমরা প্রথমেই যে রাসায়নিক গতিবিদ্যার সংজ্ঞাটা দেখে ফেলি যে কেমিক্যাল কাইনেটিক্স কাকে বলে। তো কেমিক্যাল কাইনেটিক্স হচ্ছে যে ভৌত রসায়নের একটা শাখা, যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার হার মানে রাসায়নিক বিক্রিয়ার গতি, বিক্রিয়া কি ধীর গতিতে সংঘটিত হচ্ছে নাকি দ্রুত গতিতে সংঘটিত হচ্ছে, তারপরে হারের উপরে প্রভাব বিস্তারকারী নিয়ামক যেমন ধরো তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা এগুলো, এবং যে মেকানিজমের মাধ্যমে বিক্রিয়া উৎপাদে পরিণত হয় মানে হচ্ছে একটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল। কারণ একটা বিক্রিয়া তো আসলে একাধিক ধাপে সংঘটিত হতে পারে, সেই ক্রিয়া কৌশলগুলো নিয়ে আমরা আলোচনা করা হয় তাকে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা বলা হয়। তো এবার দেখবো যে আমরা আসলে কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করবো কেন, রাসায়নিক গতিবিদ্যা আসলে আমাদের কেন অধ্যয়ন করতে হয়, এর পিছনে কি কারণ আছে। তো দেখো রাসায়নিক গতিবিদ্যার অনেক বড় একটা প্রয়োগ হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে। কিরকম? লেটস সে তোমার কোনো একটা পেশেন্টকে তোমার একটা মেডিসিন দিতে হবে। এখন এই মেডিসিনটা পেশেন্টের বডিতে গিয়ে সেটা 5 থেকে 10 মিনিটের মধ্যে কাজ করতে হবে, তাহলে পেশেন্টটা সুস্থ হবে। এখন তুমি যদি এমন মেডিসিন তৈরি করো যেটা আসলে 1 ঘন্টা পর কাজ করে রোগীর দেয়, তাহলে কিন্তু ওই মেডিসিনটা বানিয়ে আসলে আমাদের কোনো লাভ নেই। তাহলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যারা বড় বড় দায়িত্বে থাকেন তারা কিন্তু প্রতিনিয়ত বা যারা ফার্মাসিস্ট তারা কিন্তু প্রত্যেকটা ওষুধের কার্যকারিতা নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালান। কোন ওষুধটা তাড়াতাড়ি কাজ করে, কোন ওষুধটা দেরিতে কাজ করে, কোন ওষুধটা ইমিডিয়েট কাজ করে, সেকেন্ডের মধ্যে কাজ করে। ওকে, সো এগুলো কিন্তু একটা বিস্তর গবেষণার বিষয়। তো তারা যখন এই গবেষণাগুলো করেন তখন কিন্তু তারা এই কেমিক্যাল কাইনেটিক্সের যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আছে এগুলো ব্যবহার করে কিন্তু তারা রিসার্চগুলো করে থাকেন এবং আরও বেশি এফিশিয়েন্ট তারা মেডিসিন তৈরি করতে পারেন। ওকে, এরপর আমরা দেখব ক্যাটালাইসিস বা প্রভাব। এমন অনেক কেমিক্যাল রিঅ্যাকশন আছে যেগুলো আসলে সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় ঘটে না। তাহলে এই রিঅ্যাকশনগুলোকে স্পিড আপ করার জন্য আমাদেরকে হচ্ছে প্রভাবক ব্যবহার করা লাগে। তো এই জন্য আমরা কিন্তু এই অধ্যায়ে প্রভাবক কিভাবে কাজ করে, প্রভাবকের প্রভাবক ধর্ম, প্রভাবক কখন বিক্রিয়ার গতি বাড়ায়, প্রভাবক কখন বিক্রিয়ার গতি কমায়, এই বিষয়গুলো নিয়ে মূলত এই চ্যাপ্টারে আলোচনা হবে। এবারে প্যাকেটজাত খাদ্যদ্রব্য সংরক্ষণ। ওকে, মনে করো তুমি বাজার থেকে একটা জুস কিনে আনলে, একটা প্যাকেট বা বোতলজাত জুস। তো তোমাকে বলা হলো যে জুসটা আপনি ক্যান খোলার 3-4 ঘন্টার মধ্যে হচ্ছে যে কনজিউম করে ফেলবেন, তাহলে জুসটা নষ্ট হয়ে যাবে। বাট তুমি বাজার থেকে এমন জুসও কিনে আনবা, অনেক সময় তুমি কিনে দেখবা যে ওই জুসটা মোটামুটি 2-3 দিনও ভালো থাকে। এরকম জুসও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এগুলো তো 2-3 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কথা, তাহলে এগুলো এতক্ষণ ভালো থাকে কিভাবে? এটার কারণ হচ্ছে যে ওই জুসগুলোর মধ্যে কিছু প্রিজারভেটিভ মিশানো থাকে, অর্থাৎ জুসটা খারাপ হওয়ার পিছনে যে রাসায়নিক বিক্রিয়াগুলো দায়ী, ওই প্রিজারভেটিভ কি করে ওই রাসায়নিক বিক্রিয়াগুলোর গতিকে কমিয়ে দেয়, ফলে জুসটা নষ্ট হয় কিন্তু একটু দেরিতে নষ্ট হয়। তাহলে এখানেও কিন্তু আমাদের রাসায়নিক গতিবিদ্যার প্রয়োগ রয়েছে। এবার হচ্ছে অ্যাকশন অফ এনজাইমস ইন লিভিং অর্গানিজমস। অর্থাৎ আমাদের মানবদেহে কিন্তু তোমরা জানো যে প্রায় প্রত্যেকটা শারীরিক কার্যকলাপ সম্পাদনের জন্য কিন্তু এনজাইম ভূমিকা পালন করে। মানে দেখবে যে কোনো এনজাইম খুব স্লো কাজ করছে, কোনো এনজাইম ফাস্ট কাজ করছে।
তাহলে এই এনজাইমগুলো তোমার বডিতে কিভাবে কাজ করে এগুলো কিন্তু আমাদের রাসায়নিক গতিবিদ্যার আলোচনার বিষয়। তো আশা করি তোমরা একটু বেসিক আইডিয়া পেয়েছো আসলে আমরা রাসায়নিক গতিবিদ্যা কেন করি, আমাদের মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই রাসায়নিক গতিবিদ্যার কিন্তু অনেক অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তো আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে করে জানার চেষ্টা করব। চলো এবার আমরা দেখব যে বিক্রিয়ার গতিকে স্টাডি করার জন্য আমাদের হচ্ছে যে গতির উপর ভিত্তি করে আমাদের রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে হবে। দেখো যে স্পিডের উপর ভিত্তি করে মানে গতির উপর ভিত্তি করে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলো মূলত হচ্ছে তিন ধরনের। নাম্বার 1 ভেরি ফাস্ট রিঅ্যাকশন, খুবই দ্রুত গতির বিক্রিয়া, যেই বিক্রিয়াগুলো আসলে মনে করো মিলি সেকেন্ড ন্যানো সেকেন্ডের মধ্যে ঘটে, ভেরি ফাস্ট। যেমন ধরো যে কোনো অম্লকার বিক্রিয়া, যে কোনো অম্লের সাথে তুমি ক্ষার যুক্ত করো, তুমি কি পাবা? লবণ এবং পানি পাবা, অনেক ফাস্ট, মুহূর্তের মধ্যে বিক্রিয়া হয়, তোমরা তোমার ল্যাবে দেখছো সেটা। এরপরে দেখো যে কোনো অদক্ষেপণ বিক্রিয়া, যেমন ধরো তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট যুক্ত করো, তুমি দেখবা যে অনেক দ্রুত গতিতে সিলভার ক্লোরাইডের একটা সাদা পদক্ষেপ পড়ে, ওকে, সাথে সোডিয়াম নাইট্রেট পাওয়া যায়। তো এই যে পদক্ষেপটা করবে এটা কিন্তু আসলে একদম সেকেন্ডের মধ্যে পড়বে, একদম মিলি সেকেন্ডের মধ্যে পড়বে, অনেক ফাস্ট পড়বে। তাহলে এই বিক্রিয়াগুলো অনেক ফাস্ট। তো এত ফাস্ট রিঅ্যাকশনের রেট আসলে ক্যালকুলেট করা বা রেট হিসাব করা আসলে খুবই খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা অনেক বেশি ফাস্ট রিঅ্যাকশন নিয়ে কোনো পড়াশোনা করব না। এরপর আসো ভেরি স্লো রিঅ্যাকশন, অনেক ধীরগতির বিক্রিয়া, যেগুলো আসলে করতে তোমার কয়েকদিন লেগে যেতে পারে, কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, এমনকি কয়েক বছরও লেগে যেতে পারে। ওকে, যেমন ধরো আয়রনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কত তাপমাত্রা উৎপন্ন হবে কি ফেরাস অক্সাইড, খুবই স্লো। কার্বন গ্রাফাইট থেকে কার্বনের ডায়মন্ডে কনভার্সন, এটা হইতে মিলিয়ন মিলিয়ন বছর লাগে, তাও অনেক বেশি উচ্চ তাপ এবং চাপের প্রভাবে। তারপরে রাস্টিং অফ আয়রন, মানে লোহায় যে বড়িচাপ ওরা, তোমরা দেখবা যে লোহায় বড়িচাপ করতে অনেক দিন লাগে, 4-5 মাস লেগে যায় লোহায় বড়িচাপ করতে, ওকে, অনেক স্লো। তারপরে সেলুলোজ, এটা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে রুম টেম্পারেচারে, সেটা কিন্তু খুবই স্লো। ওকে, তাহলে এই বিক্রিয়াগুলো যেহেতু অনেক ধীর গতিতে ঘটে, তাহলে এত ধীর গতির বিক্রিয়ার রেট বা হার নিয়ে আসলে পড়াশোনা করাটাও খুবই মুশকিল কাজ, কারণ যেটা অনেক বেশি স্লো ঘটে। এই জন্য আমরা অনেক বেশি স্লো রিঅ্যাকশন নিয়ে কোনো কাজ করবো না। এরপরে দেখো আমাদের কিছু রিঅ্যাকশন আছে, হচ্ছে মডারেট স্পিড রিঅ্যাকশন, মানে কি যে রিঅ্যাকশনগুলো আসলে খুব স্লো ঘটে না, আবার ফাস্টও ঘটে না। ওকে, অর্থাৎ এগুলো মোটামুটি করতে 5 থেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম টাইম লাগে। তো এই বিক্রিয়াগুলো নিয়ে মূলত আমরা এই অধ্যায়ে অনেক বেশি পড়াশোনা করব। যেমন ধরো হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ডিকম্পোজ হয়ে ওয়াটার এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়, N2O5 ডিকম্পোজ হয়ে N2O4 এবং অক্সিজেন তৈরি হয়। তারপরে দেখো অ্যামোনিয়া এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং ওয়াটার জেনারেট করে। তাহলে এই বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের কি মধ্যম গতির বিক্রিয়া, এই মাঝামাঝি গতির বিক্রিয়া। তো আমরা মূলত এই অধ্যায়ে এই মাঝামাঝি গতির বিক্রিয়াগুলোর হার বা স্পিড নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো এবার আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ঢুকবো, সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন। এটা হয় কি জিনিস দেখো, তো কি বলছে দেখো যে একক সময়ে মানে 1 সেকেন্ডে, অনেক বলছে 1 মিনিটে, অনেক বলছে 1 ঘন্টায়, ওকে, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে বিক্রিয়ার হার বলা হয়। ওকে, সো আমরা জেনারেলি কিন্তু এটা সবাই জানি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে বেসিক্যালি কি ঘটে, বিক্রিয়ক তো সময়ের সাথে সাথে কমতে থাকে আর উৎপাদ সময়ের সাথে সাথে বাড়তে থাকে। অর্থাৎ আমি এটা বলতে পারি যে বিক্রিয়ক কত তাড়াতাড়ি হ্রাস পাচ্ছে বা উৎপাদ কত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু বিক্রিয়ক হ্রাস পাচ্ছে বা বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু হ্রাস পাচ্ছে বা 1 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। ওকে, যেমন দেখো যখন তুমি কোনো কিছু ক্ষেত্রে স্পিড ক্যালকুলেট করো, তুমি ফিজিক্সে কোন পড়ে আসছো, স্পিড ক্যালকুলেট করো, কিভাবে ক্যালকুলেট করো তুমি ডিসটেন্স ট্রাভেল আপন টাইম টেকেন, অর্থাৎ 1 সেকেন্ডে তুমি কত মিটার দূরত্ব অতিক্রম করছো সেটা তোমার স্পিড। ওকে, অর্থাৎ কোনো একটা বস্তুর লোকেশন কতটুকু চেঞ্জ হয়েছে, ওকে, বস্তুর অবস্থান কতটুকু চেঞ্জ হয়েছে সেটা যদি আমরা
ওই অবস্থান চেঞ্জ হইতে তার কতটুকু সময় লাগছে সেটা দিয়ে ডিভাইড করে দিলে আমি কি পেয়ে যাব, স্পিড পেয়ে যাব। তার মানে প্রতি একক সময়ে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির যে চেঞ্জ, আমরা বলতেছি প্রতি একক সময়ে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির যে চেঞ্জ, সেটাই হচ্ছে যে আমাদের কি রেট বা হার। ওকে, বা এটাকে আমরা বলতে পারি স্পিড। ওকে, আচ্ছা এখন দেখো যে বিক্রিয়ার হারকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি ম্যাথমেটিক্যালি। দেখো তাহলে আমরা বিক্রিয়ার হার সমান লিখতে পারি যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, মানে বিক্রিয়কের ঘনমাত্রা কমছে আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ডিভাইড বাই হচ্ছে ওই পরিবর্তনে ব্যয়িত সময়। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখো রেট অফ এনি কেমিক্যাল রিঅ্যাকশন কিভাবে ডিফাইন করতে পারি, আমরা এভাবে ডিফাইন করতে পারি সি ফাইনাল মানে ফাইনাল কনসেন্ট্রেশন মানে শেষ ঘনমাত্রা মাইনাস সি আই মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা আদি ঘনমাত্রা ডিভাইডেড বাই টি ফাইনাল মানে শেষ সময় মাইনাস টি ইনিশিয়াল মানে আদি সময়। অর্থাৎ সি ফাইনাল মাইনাস সি ইনিশিয়াল মানে কি বলো, আমাদের ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন, আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল কি বলো, আমাদের সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। তাহলে দেখো রেট কি কিভাবে লিখতে পারি, সি ফাইনাল মাইনাস সি ইনিশিয়াল কি লেখা যায়, ডেল্টা সি কি লেখা যায়, ডেল্টা সি, আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল কি লেখা যায়, ডেল্টা টি লেখা যায়। মানে ঘনমাত্রার পরিবর্তন, আমরা জানি যে যে কোনো জিনিসের পরিবর্তনকে বোঝানোর জন্য আমরা ডেল্টা প্রতীকটা ব্যবহার করে থাকি। তাহলে ঘনমাত্রা পরিবর্তন ভাই কি হবে, ডেল্টা সি, আর সময়ের পরিবর্তন কি হবে ভাই, ডেল্টা টি। ওকে, তাহলে রেট কিভাবে ডিফাইন করো তুমি, ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তাহলে রেট ইজ ইকুয়াল টু হবে ডেল্টা সি আপন ডেল্টা টি। তাহলে দেখো এখানে সি ফাইনাল ভাই পরিচয় কি, শেষ ঘনমাত্রা, সি ইনিশিয়াল কি, আদি ঘনমাত্রা, টি ফাইনাল কি ভাইয়া, শেষ সময়, টি ইনিশিয়াল কি, আদি সময়। ওকে, আদি সময়। আচ্ছা এবার চলো আমরা আমাদের রেটকে মূলত দুইটা হচ্ছে যে ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি হচ্ছে গড় হার বা হচ্ছে অ্যাভারেজ রেট, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট বা হচ্ছে তাৎক্ষণিক হার। দেখো আমাদের অ্যাভারেজ রেট বা গড় হার কি হবে, যখন তোমার এই যে ঘনমাত্রার পরিবর্তনটা হবে, এই ঘনমাত্রা পরিবর্তনটা যখন একটা বড় সময় ধরে হবে। ওকে, মনে করো ঘনমাত্রার পরিবর্তনটা 5 মিনিট সময় ধরে হলো, তাহলে মোটামুটি 5 মিনিট টাইমটা কিন্তু যথেষ্ট বড় একটা সময়। ওকে, তাহলে যখন একটা বড় টাইম ইন্টারভাল জুড়ে এই ঘনমাত্রার পরিবর্তনটা হবে, তখন আমরা যে রেট পাবো তাকে আমরা বলবো অ্যাভারেজ রেট বা হচ্ছে গড় হার। ওকে, তো অ্যাভারেজ রেটকে আমরা অলওয়েজ ডেল্টা দিয়ে প্রকাশ করব, মানে হচ্ছে ডেল্টা সি আপন ডেল্টা টি হচ্ছে আমাদের অ্যাভারেজ রেট। ওকে, আচ্ছা আর আরেকটা রেট হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রেট বা হচ্ছে তাৎক্ষণিক হার। দেখো কি বলা হচ্ছে, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়। ওকে, অর্থাৎ আমরা ঘনমাত্রার পরিবর্তনটা যদি খুবই ক্ষুদ্রতর সময়ের জন্য পর্যবেক্ষণ করি, তাহলে আমরা যে অ্যাভারেজ রেট পাবো তাকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস রেট বা হচ্ছে তাৎক্ষণিক হার। আর তাৎক্ষণিক হারকে অলওয়েজ আমরা ডি দিয়ে লিখব, তাহলে তাৎক্ষণিক হার আমাদের কি হবে, ডিসি আপন ডিটি। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ রেট আমরা কখন বলবো, যখন আমাদের ঘনমাত্রার পরিবর্তনটা একটা বড় সময় ব্যবধানে হবে, একটা বিগ টাইম ইন্টারভালে হবে, তখন আমরা যে রেট পাবো, রিঅ্যাকশনের রেট পাবো, তাকে আমরা বলবো বিক্রিয়ার গড় হার বা অ্যাভারেজ রেট। আর যখন এই কনসেন্ট্রেশনের চেঞ্জটাই বা ঘনমাত্রা পরিবর্তনে যখন খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সময়ের মধ্যে হবে, ওকে, তখন আমরা যে অ্যাভারেজ রেট পাবো তাকে আমরা কি বলবো, তাৎক্ষণিক হার। এবং তাৎক্ষণিক হারকে অলওয়েজ আমরা ডিসি বাই ডিটি দিয়ে লিখব। এবং আমরা কিন্তু এই চ্যাপ্টারে মূলত বেশিরভাগ সময় আমরা কিন্তু বিক্রিয়ার হার বলতে তাৎক্ষণিক হারকেই মিন করব। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাভারেজ রেটও কনসিডার করব, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু কাজ করব তাৎক্ষণিক হার নিয়ে। পরবর্তীতে আমরা যত ধরনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো ডিরাইভ করব, সবগুলোই হবে আমাদের মূলত এই তাৎক্ষণিক হার থেকে। ওকে, এবার চলো ভাই আমাদের বিক্রিয়ার হারের এককটা কি হবে। লক্ষ্য করো উপরে আমাদের কি আছে, ঘনমাত্রার পরিবর্তন, নিচে আছে ভাই সময়ের পরিবর্তন। তার মানে উপরে ঘনমাত্রা আছে, নিচে ভাইয়া সময় আছে। তাহলে দেখো, তাহলে বিক্রিয়ার হারের কি হবে, হারের একক কি হবে, ঘনমাত্রা সময় ইনভার্স 1। একক কি হবে, ঘনমাত্রা সময় ইনভার্স 1। এখন ঘনমাত্রাকে আমরা বেসিক্যালি কেমিস্ট্রিতে বেশিরভাগ সময় মোল পার লিটারে লিখি। কি লিখে থাকি, মোল পার লিটার। তাহলে ভাই ঘনমাত্রা কিভাবে বের করে, ঘনমাত্রা কিভাবে বের করে, দেখো ঘনমাত্রা কিভাবে বের করে, ঘনমাত্রা কিভাবে বের করে, ঘনমাত্রা
প্রকাশ করব স্মল n দিয়ে, নিচে কি হবে ভাইয়া আমাদের আয়তন 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 লিটারে। ওকে, আয়তন বুঝে থাকবে, এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। ওকে, ঘনমাত্রা আমাদের কি হবে, মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন গুণিতক লিটার এককে। তো আমাদের ঘনমাত্রা একক ভাই কি দাঁড়াচ্ছে, ঘনমাত্রা একক কি দাঁড়াচ্ছে মোল পার লিটার, এবং সময় ইনভার্স আমরা লিখতে পারবো টাইম ইনভার্স। ওকে, আচ্ছা টাইম ইনভার্স দেখো, এটা আমরা টাইম ইনভার্স কেন লিখবো, কারণ আমাদের সময় কিন্তু এখানে সেকেন্ডেও থাকতে পারে, মিনিটেও থাকতে পারে, ঘন্টাতেও থাকতে পারে, সপ্তাহে থাকতে পারে, দিনে থাকতে পারে, এমনকি বছরেও থাকতে পারে। এই জন্য আমরা সেকেন্ডারি অলওয়েজ টাইম দিই। এবার দেখো, তুমি যদি তোমার বিক্রিয়ার ক্ষেত্রে কোনো গ্যাসীয় পদার্থ নিয়ে কাজ করো, তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অনেক সময় আমরা ঘনমাত্রার পাশাপাশি কিন্তু গ্যাসের চাপ নিয়ে কাজ করে থাকি। তো গ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে তার প্রেসার। তাহলে আমরা দেখবো যে প্রতি সেকেন্ডে কোনো একটা রিঅ্যাকট্যান্টের প্রেসার কতটুকু কমতেছে, বা কোনো একটা প্রোডাক্টের গ্যাসীয় প্রোডাক্টের প্রেসার কতটুকু ইনক্রিজ হচ্ছে, ওখান থেকে কিন্তু আমরা বিক্রিয়ার হার মেজার করে ফেলতে পারবো। ওকে, তো সেক্ষেত্রে আমরা এককটা কনসিডার করব প্রেসার, মানে ঘনমাত্রার বদলে কি ইউজ করব ভাইয়া প্রেসার টাইম ইনভার্স 1। তাহলে এটা হবে আমাদের বিক্রিয়ার হারের একক। ওকে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে উপরেরটা ইউজ করব, মোল পার লিটার পার টাইম। ওকে, এবার চলো আমরা পরের অংশে চলে যাই। এবার চলো আমরা গ্রাফ থেকে বোঝার চেষ্টা করব যে ভাইয়া কিভাবে আমরা কোনো একটা গ্রাফ দেখে কিভাবে বিক্রিয়ার হার ক্যালকুলেট করতে পারি। তো দেখতে পাচ্ছ ভাইয়া এখানে আমরা কি করতেছি, এখানে আমরা দেখো এখানে আমরা ঘনমাত্রা বনাম সময় একটা গ্রাফ নিয়েছি, লেখচিত্র আমরা নিয়েছি, এবং এখানে মূলত দেখো আমরা বিক্রিয়কের ঘনমাত্রা নিয়েছি y অক্ষ বরাবর, এবং সময়কে আমরা নিয়েছি x অক্ষ বরাবর। এখন আমরা সবাই জানি যে আসলে সময়ের সাথে সাথে আসলে বিক্রিয়কের ঘনমাত্রা কি পায় বলো, সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। তুমি গ্রাফ থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। আচ্ছা, এখন দেখো বিক্রিয়ার হার ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, এই গ্রাফের উপরে আমরা দুইটা পয়েন্ট নিব, দুইটা পয়েন্ট দেখো আমরা দুইটা পয়েন্ট নিব, এইখানে একটা পয়েন্ট নিব, আমরা এইখানে একটা পয়েন্ট নিব, আমরা এখানে একটা পয়েন্ট নিব। দেখো এই যে আমরা এখানে একটা পয়েন্ট নিব, এটা একটা পয়েন্ট। ওকে, এটা একটা পয়েন্ট, আমরা এখানে আরেকটা পয়েন্ট নিব, আমরা আরেকটা পয়েন্ট নিব, দুটো পয়েন্ট। দেখো দেখো এই যে পয়েন্টটা আমরা নিলাম, এই যে পয়েন্টটা আমরা নিলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, আমাদের ইনিশিয়াল ঘনমাত্রাকে বোঝাচ্ছে। ওকে, ইনিশিয়াল ঘনমাত্রাকে বোঝাচ্ছে। এখন যদি তুমি ভাইয়া এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসবে, দেখো ঘনমাত্রা ভাই কমে গেছে, এর জন্য ফাইনাল কনসেন্ট্রেশন। ওকে, তাহলে দেখো এই পয়েন্টের যে ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া আদি ঘনমাত্রা, আর এই পয়েন্টের যে ঘনমাত্রা, এটা দেখো আমাদের কি শেষ ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের শেষ ঘনমাত্রা। ওকে, শেষ ঘনমাত্রা। তাহলে বলতো ভাইয়া ঘনমাত্রা কতটুকু কমে গেল, ঘনমাত্রা কতটুকু কমলো, এটুকু হচ্ছে আমাদের ঘনমাত্রা কমে গেছে, এটুকু হচ্ছে আমাদের ঘনমাত্রা ভাই কমে গেছে, ঘনমাত্রা কমে গেছে। ওকে, ঘনমাত্রা যদি বিক্রিয়কের ঘনমাত্রা ভাই কমে। ওকে, আবার দেখো প্রাথমিক ঘনমাত্রার করেসপন্ডিং টাইম হচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টাইম। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি ভাই শেষ ঘনমাত্রার করেসপন্ডিং টাইম, এটা হচ্ছে আমাদের টি ফাইনাল, এটা হচ্ছে আমাদের টি ফাইনাল। ওকে, আমাদের সময়ের ভাই পরিবর্তন কি, সময় পরিবর্তন হচ্ছে এটা। ওকে, মানে এটা হচ্ছে আমাদের ভাই সময়ের পরিবর্তন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাই ঘনমাত্রার পরিবর্তন, হচ্ছে আমাদের কি সময়ের পরিবর্তন। ওকে, সময়ের পরিবর্তন। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করো, মনে করো তুমি একটা রিঅ্যাকশন কনসিডার করলা A থেকে B, মনে করো A থেকে B। মনে করো ভাই বিক্রিয়া যখন শুরু হয়েছে, ধরো T0 মানে কি বিক্রিয়া যখন শুরু হয়েছে, মনে করো বিক্রিয়ার শুরুতে ভাই A এর ঘনমাত্রা হচ্ছে 10, এর ঘনমাত্রা কত 10, এর ঘনমাত্রা হচ্ছে 10। ওকে, আর B এর ঘনমাত্রা মনে করো হচ্ছে যে 0, B এর ঘনমাত্রা 0। আচ্ছা, মনে করো কিছু সময় পর, ধরো T0 ভাই মনে করো
3 সেকেন্ড পর মনে করো যে 3 সেকেন্ড পর মনে করো এর ঘনমাত্রা কমে 7 হয়ে গেছে, বি এর ঘনমাত্রা বেড়ে 3 হয়ে গেছে, আচ্ছা এখন তুমি যদি এই বিক্রিয়ার হার বের করতে চাও, কিভাবে করবে? ধরো তুমি এ এর সাপেক্ষে রেট বের করবে, এ এর সাপেক্ষে ওকে, এ এর সাপেক্ষে রেট লিখবে, ব্র্যাকেটে মানে এ এর সাপেক্ষে। তাহলে ভাই আমরা বিক্রিয়ার হার কিভাবে বের করি? শেষ ঘনমাত্রা বিয়োগ আদি ঘনমাত্রা, তাহলে শেষ ঘনমাত্রা ভাগ কত? 7 কত হয়? 7 তাহলে দেখো শেষ ঘনমাত্রা ভাগ 7 মাইনাস আদি ঘনমাত্রা ভাগ কত? 10। আচ্ছা শেষ সময় ভাগ কত? 3, আদি সময় কত ভাগ? 0। আচ্ছা লক্ষ্য করতো তুমি যদি এখানে 7 থেকে 10 বিয়োগ দাও, তাহলে ভাই দেখো বিয়োগফলটা কি ভাই ঋণাত্মক চলে আসবে না? তাহলে দেখো তো ওভারঅল এর সাপেক্ষে এই বিক্রিয়ার হার কি ঋণাত্মক চলে আসবে না? কিন্তু মনে রাখবা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার স্পিড কখনো ঋণাত্মক হতে পারে না। বিক্রিয়ার হার হচ্ছে অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি। মনে রাখবে এটা যে বিক্রিয়ার হার নোট বিক্রিয়ার হার অলওয়েজ পজিটিভ, ওকে। আচ্ছা এখন দেখো এখানে তো ভাইয়া হিসাব করার পর বিক্রিয়ার হারটা কি চলে আসবে? ঋণাত্মক চলে আসবে, কিন্তু বিক্রিয়ার হার তো ঋণাত্মক হতে পারে না। এই জন্য এই নেগেটিভ ভ্যালুটাকে আমাকে পজিটিভ করতে হবে। কি করতে হবে ভাইয়া? পজিটিভ করতে হবে। কিভাবে পজিটিভ করবো? আমি কি করবো দেখো, আমরা এখানে বাইরে থেকে একটা এক্সট্রা মাইনাস সাইন এখানে ব্যবহার করব। তাহলে এতে করে কি হবে? আমাদের ওভারঅল ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে যাবে। এই জন্য যখনই তুমি বিক্রিয়কের সাপেক্ষে কোনো বিক্রিয়ার হার পরিমাপ করবা, অলওয়েজ প্রথমে তুমি একটা মাইনাস সাইন ব্যবহার করবা, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা কি পায় ভাইয়া? হ্রাস পায়। এই জন্য এটা বাই ডিফল্ট মাইনাস সাইন এখানে ইউজ করতে হবে। এখন দেখো তুমি হিসাব করার পর দেখবা তোমার বিক্রিয়ার হার কিন্তু পজিটিভ আসবে। কত আসবে দেখো, 7 বিয়োগ 10 মানে হচ্ছে যে কত ভাইয়া? 3। তার মানে হচ্ছে -3 আর কি, তাহলে বাইরের -7টা পজিটিভ হয়ে যাবে। 3/3 হচ্ছে 1, 1 আর একটা কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা প্রতি সেকেন্ডে 1 মোল পার লিটার করে কি পাচ্ছে না? হ্রাস পাচ্ছে। আচ্ছা এবার যদি আমরা এই বিক্রিয়ার রেটটা বি এর সাপেক্ষে বের করতাম, কার সাপেক্ষে বের করতে হবে? বি এর সাপেক্ষে বের করতে হবে। এটা আমি বক্স দিয়ে দিই। ওকে, ওই জন্য বি এর সাপেক্ষে বের করব। আমরা লিখব রেট বি। আচ্ছা বি এর ক্ষেত্রে বি তো হয় প্রোডাক্ট, তো প্রোডাক্ট তো হয় বাড়ে। প্রোডাক্টের ফাইনাল কনসেন্ট্রেশন হয় কত? 3। ইনিশিয়াল ছিল 0, ফাইনাল টাইম তো হয় 3 মাইনাস 0, মানে হচ্ছে ফাইনাল টাইম হচ্ছে আমাদের 3, ইনিশিয়াল টাইম হচ্ছে আমাদের 0। ওকে, তাহলে এই ক্ষেত্রে ভাই দেখো, এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার হার ভাই কত চলে আসবে? দেখো কত চলে আসবে? প্লাস 1 মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা তুমি চাইলে এটা একটা প্লাস চিহ্ন ব্যবহার করতে পারো। প্লাস চিহ্ন ব্যবহার করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, যেহেতু প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা প্রোডাক্টের ঘনমাত্রা অলওয়েজ বাড়ে, এই জন্য প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বাইরে কিন্তু চাইলে প্লাস চিহ্ন ব্যবহার করতে পারি, না করলেও সমস্যা হয় না। দেখো দেখো এখানে কি হলো, দেখো যে আমরা যখন বিক্রিয়কের সাপেক্ষে রেট মেজার করব, দেখো মনোযোগ দেখো, আমরা যখন বিক্রিয়কের সাপেক্ষে রেট মেজার করব অলওয়েজ আমরা প্রথমে একটা মাইনাস সাইন দিব। ঠিক আছে, মানে যখন তুমি কোনো রেট এক্সপ্রেশন লিখবা কোনো একটা বিক্রিয়কের সাপেক্ষে রেট এক্সপ্রেশন লেখার সময় অবশ্যই প্রথমে তুমি একটা মাইনাস সাইন ব্যবহার করতে হবে। আর যখন তুমি প্রোডাক্টের সাপেক্ষে রেট এক্সপ্রেশন লিখবা তখন তুমি
বাইরে একটা প্লাস চিহ্ন দিলে ভালো যে তাহলে বোঝা যায় যে এটা আসলে প্রোডাক্টের সাপেক্ষে বিক্রিয়ার হারকে লেখা হচ্ছে। আর না দিলে আসলে কোনো সমস্যা নাই। ওকে, সমস্যা নেই। আরেকটা আমরা লক্ষ্য করো, আমরা যখন বিক্রিয়ার রেট মেজার করলাম, দেখো এ এর সাপেক্ষে বিক্রিয়ার রেট যেটা আসছে, বি এর সাপেক্ষেও কিন্তু বিক্রিয়ার রেট কিন্তু সেমই আসছে। তার মানে তুমি বিক্রিয়ক উৎপাদ যার সাপেক্ষে রেট মেজার করো না কেন, বিক্রিয়ার হার অবশ্যই সমান আসতে হবে, কারণ বিক্রিয়া সর্বদা তার আপন গতিতে চলে। ওকে, এরকম তো ভাইয়া হওয়া পসিবল না যে একটা বিক্রিয়কের সাপেক্ষে রেট একরকম, আরেকটা বিক্রিয়কের সাপেক্ষে রেট আরেক রকম, প্রোডাক্টের সাপেক্ষে রেট আরেক রকম। এরকম তো হওয়া, ভাই তুমি লজিক্যালি চিন্তা করো, এরকম তো হওয়া কখনো পসিবল না, কারণ প্রত্যেকটা বিক্রিয়া তার নিজস্ব গতিতে চলে। তাহলে তুমি যে কোনো বিক্রিয়ক বা যে কোনো উৎপাদের সাপেক্ষে তুমি হার পরিমাপ করো না কেন, অবশ্যই বিক্রিয়ার হারটা কি আসতে হবে, সেম আসতে হবে। ওকে, সেম আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই গ্রাফ থেকে দেখো, এই গ্রাফ থেকে কিন্তু আমরা বিক্রিয়ার হার মেজার করে ফেললাম। তো এখানে কিন্তু দেখো আমরা কিন্তু একটা বড় সময় ব্যবধান নিয়ে কাজ করেছি, মানে 3 সেকেন্ড, এটা কিন্তু মোটামুটি বড় একটা টাইম ইন্টারভাল। এই জন্য বড় সময় ব্যবধান নিয়ে যদি তুমি বিক্রিয়ার হার পরিমাপ করো, তাহলে যে রেটটা হবে সেটা কি রেট ভাইয়া, এভারেজ রেট। কি রেট, এভারেজ রেট। এই রেটগুলো কি রেট, এই যে বের করলাম আমরা, এগুলো কি রেট ভাই, এগুলো হচ্ছে এভারেজ রেট। এগুলো কি রেট, এভারেজ রেট। এগুলো হচ্ছে এভারেজ রেট, এগুলো হচ্ছে আমাদের এভারেজ রেট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এভারেজ রেট, এভারেজ রেট। এগুলো হচ্ছে আমাদের এভারেজ রেট। ঠিক আছে, এভারেজ রেট। ওকে, আচ্ছা, তো চলো আমরা এভারেজ রেট বের করে শিখে গেলাম। তাহলে বিক্রিয়কের সাপেক্ষে বের করে শিখলাম, উৎপাদের সাপেক্ষে বের করে শিখলাম। এখন আমরা দেখব কিভাবে তাৎক্ষণিক হার বের করে। আচ্ছা, ওকে, আচ্ছা, চলো আমরা সেম গ্রাফ নিয়ে কাজ করব, সেম গ্রাফ নিয়ে কাজ করব। ওকে, সো এবার আমরা হচ্ছে যে কোন একটা বিক্রিয়ার তাৎক্ষণিক হার বের করব বা ইনস্ট্যান্টেনিয়াস রেট আমরা বের করব। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেট বের করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সময় ব্যবধানটা অনেক অনেক ক্ষুদ্র হতে হবে, অনেক ক্ষুদ্র হতে হবে। ঠিক আছে, আচ্ছা, মনে করো মনে করো মনে করো মনে করো মনে করো মনে করো তুমি এই গ্রাফের ক্ষেত্রে মনে করো হচ্ছে যে তুমি তাৎক্ষণিক হার বের করবে। ঠিক আছে, তাৎক্ষণিক হার বের করবে। আচ্ছা, দেখো দেখো তুমি যেটা করবে, মনে করো তুমি এই গ্রাফের এই পয়েন্টে, ধরো এই পয়েন্টে, এই পার্টিকুলার পয়েন্টে, একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে হচ্ছে যে তুমি তাৎক্ষণিক হার বের করতে যাচ্ছ। ওকে, পার্টিকুলার পয়েন্ট তুমি কি করবে, দেখো তুমি যেটা করবা, তুমি যে পয়েন্টে তুমি তাৎক্ষণিক হার বের করতে চাও, তুমি কি করবে দেখো, তুমি যে পয়েন্টে তাৎক্ষণিক হার বের করতে চাও, তুমি কি করবে দেখো, তুমি যে পয়েন্টে তাৎক্ষণিক হার বের করতে চাও, তুমি ওই পয়েন্টে একটা স্পর্শ অঙ্কন করবে। কি অঙ্কন করবে দেখো, একটা স্পর্শ অঙ্কন করবে। ওকে, কি অঙ্কন করবা, একটা ট্যানজেন্ট বা তুমি একটা স্পর্শ অঙ্কন করবে। হ্যাঁ, স্পর্শ অঙ্কন করবা। তাহলে তুমি যেই পয়েন্টে তুমি বিক্রিয়ার তাৎক্ষণিক হার বের করতে চাও, ওই পয়েন্টে তুমি একটা কি স্পর্শ অঙ্কন করবে বা ট্যানজেন্ট অঙ্কন করবে। স্পর্শকের ইংরেজি হচ্ছে ট্যানজেন্ট। এবং তুমি কি করবা, এই স্পর্শকের এই স্পর্শকের এই স্পর্শকের এই স্পর্শকের এই স্পর্শকের 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 তুমি ঢাল বের করবে। কি বের করবো ভাইয়া, ঢাল বের করবো, স্লোপ বের করবো, স্লোপ স্লোপ বের করবো। ওকে, স্লোপ বের করবো। ওকে, তাহলে তুমি যে পয়েন্টে তুমি বিক্রিয়ার হার বের করতে চাও, তো ওই পয়েন্টে তুমি একটা স্পর্শ অঙ্কন করবা এবং তুমি ওই স্পর্শ কি বের করবা ভাইয়া, ঢাল বের করবে। হ্যাঁ, ঢাল মানে কি হবে, আমাদের স্লোপ। হ্যাঁ, ঢাল মানে হচ্ছে আমাদের স্লোপ। আচ্ছা, এখন ভাই ঢাল ভাই কিভাবে বের করবে, ঢাল ভাই কিভাবে বের করে, দেখো আমরা সবাই ঢাল বের করতে পারি না। ওকে, আমরা যদি অন্তর্গণ করে দেখি, সেটা ঢাল মানে কি বলো, ঢাল মানে কি dy dx। ওকে, ঢাল মানে কি আমাদের dy dx। ওকে, ওকে, মানে ক্যালকুলাসে হচ্ছে যে x এর সাপেক্ষে y এর কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি স্লোপ বা হচ্ছে ঢাল। ওকে, এখন যেহেতু আমরা দেখো y অক্ষ বরাবর কি নিয়েছি, দেখো আমরা ঘনমাত্রা। কি নিয়েছি, ঘনমাত্রা। ঘনমাত্রা তো কি দিয়ে প্রকাশ করবে, c দিয়ে প্রকাশ করে। ওকে, আমরা কি লিখব, দেখো dc। কি লিখবো, dc। হ্যাঁ, dc। আর দেখো x অক্ষ বরাবর আমরা কি নিয়েছি ভাইয়া, সময় নিয়েছি। সময় কি দিয়ে প্রকাশ করে ভাই, t দিয়ে প্রকাশ করে। তাহলে আমরা dx এর জায়গায় কি লিখবো ভাইয়া, dt। কি লিখবো, dt। বাট যেহেতু ভাই আমি বললাম, যেহেতু আমরা এখানে
বিক্রিয়কের সাপেক্ষে রেট মেজার করছি, কার সাপেক্ষে? বিক্রিয়কের সাপেক্ষে রেট মেজার করছি, এইজন্য অবশ্যই ভাবে একটা মাইনাস সাইন ব্যবহার করতে হবে, মাইনাস সাইন ব্যবহার করতে হবে। ওকে, যেহেতু আমরা বিক্রিয়কের সাপেক্ষে রেট মেজার করছি এইজন্য আমাদেরকে এখানে বাইরে একটা এক্সট্রা মাইনাস সাইন ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই গ্রাফ থেকে আমরা তাৎক্ষণিক হার পেয়ে গেলাম কি মাইনাস ডিসি আপন ডিটি। তাৎক্ষণিক হার কি পেয়ে গেলাম মাইনাস ডিসি আপন ডিটি। ওকে, আচ্ছা সিমিলারলি তুমি যদি এই পয়েন্টে ভাইয়া ঢাল বের করতাম, দেখো ধরো তুমি ভাইয়া এই পয়েন্টে দেখো, দেখো তুমি যদি এই বিক্রিয়াটা তাৎক্ষণিক হার বের করতে চাও তুমি কি করবা? তুমি এই পয়েন্টে তুমি একটা স্পর্শক অঙ্কন করবে, দেখো একটা স্পর্শক অঙ্কন করবে। ওকে, আচ্ছা দেন তোমার এই যে স্পর্শকটা তুমি আঁকলা, ওকে, তাহলে এই স্পর্শকের ঢালই হবে, এই স্পর্শকের ঢালই হবে এই স্পর্শকের ঢালই হবে আমাদের তাৎক্ষণিক হার। ওকে, তাহলে এইভাবে তুমি যে কোনো পয়েন্টে স্পর্শক অঙ্কন করে ওই স্পর্শকের ঢাল বের করলি তুমি ওই পয়েন্টে ওই বিক্রিয়ার তাৎক্ষণিক হার বা ইনস্ট্যান্টেনিয়াস রেট পেয়ে যাবে। দেখো এই একই কাজটা কিন্তু আমরা এভারেজ রেটের ক্ষেত্রেও করতে পারতাম। এভারেজ রেটের ক্ষেত্রে আমরা করতে পারতাম। দেখো এখানে দেখো আমরা যদি এই দুটো পয়েন্টকে কানেক্ট করতাম, দেখো আমরা যদি এই দুটো পয়েন্টকে কানেক্ট করতাম, এই দুটো পয়েন্ট যদি কানেক্ট করতাম, দেখো ওকে কানেক্ট করতাম, তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হতে, দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হতে আমাদের থিটা, ওকে থিটা। এখানে যদি tan থিটা তুমি পেতা, যে tan থিটা তুমি পেতা, এখানে দেখো যে tan থিটা পেতা, tan থিটা ব্র্যাকেটে লিখি tan থিটা। ওকে, তাহলে এই tan থিটা তোমার কি হলো বলো? tan থিটা মানে কি? দেখো tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, তাহলে লম্বটা কি আমাদের এখানে দেখো, লম্বটা হচ্ছে আমাদের ঘনমাত্রার পরিবর্তন এবং ভূমিটা হচ্ছে আমাদের কি সময়ের পরিবর্তন। আমরা গ্রাফ থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারতাম ডেল্টা সি আপন ডেল্টা টি দেখো আমরা লিখতে পারতাম tan থিটা সমান ডেল্টা সি আপন ডেল্টা টি, ডেল্টা সি এবং ডেল্টা টি। তবে এক্ষেত্রে আমরা অবশ্যই দেখো আমরা এখানে মাইনাস সাইন ব্যবহার করব। ওকে, আমরা কি করব? মাইনাস সাইন ব্যবহার করব। ওকে, আমরা বাইরে একটা মাইনাস সাইন ব্যবহার করব। আমরা একটা মাইনাস সাইন লাগালে দিয়ে দেখাইলাম। তাহলে ঠিক আছে, কারণ আমরা যেহেতু বিক্রিয়কের সাপেক্ষে আমরা একটা বিক্রিয়ার হার মেজার করছি, এইজন্য অবশ্যই আমাকে একটা মাইনাস সাইন এখানে ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে এভারেজ রেট ক্যালকুলেট করতে পারি এবং কিভাবে তাৎক্ষণিক হার বের করতে পারি। আচ্ছা চলো তাহলে এইবার হচ্ছে আমরা দেখব যে উৎপাদের সাপেক্ষে কিভাবে তুমি হচ্ছে একটা বিক্রিয়ার গড় হার এবং তাৎক্ষণিক হার বের করতে পারবে। দেখো যেখানে আমরা কি করলাম, দেখো আমরা x অক্ষ বরাবর নিলাম সময়, এবং y অক্ষ বরাবর নিলাম ঘনমাত্রা, নিলাম তার হলো উৎপাদের ঘনমাত্রা। ওকে, উৎপাদের ঘনমাত্রা। আচ্ছা এবার লক্ষ্য করো তুমি দেখবে দুইটা পয়েন্ট নাও, তুমি যদি দুইটা পয়েন্ট নাও, ধরো তুমি দুইটা পয়েন্ট এখানে নিলা, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট, দেখো আমাদের আরেকটা পয়েন্ট। ওকে, আরেকটা পয়েন্ট। এই দেখো যে এই পয়েন্টে এটা হচ্ছে আমাদের সময় আর এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। সিমিলারলি এই পয়েন্টের সময় এটা এবং এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। ওকে, আচ্ছা দেখো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের কি ভাই সি ইনিশিয়াল আর এটা হচ্ছে আমাদের কি সি ফাইনাল।
এটা হচ্ছে আমাদের টি ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের টি ফাইনাল। ওকে, আচ্ছা এবার দেখো তুমি ভাই এই দুটো পয়েন্টকে কানেক্ট করো, দুটো পয়েন্টকে কানেক্ট করো এভাবে, কানেক্ট করো, কানেক্ট করো। তাহলে দেখো এই যে এইটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি ভাই ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন। ওকে, ঘনমাত্রার পরিবর্তন। আর এটা হচ্ছে কি ভাই বলতো আমাদের সময়ের পরিবর্তন। এটুকু হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন, আর এটুকু হচ্ছে আমাদের কি বলতো ঘনমাত্রার পরিবর্তন। তাহলে এবার কি আমাদের এভারেজ রেটটা ভাই কি হবে দেখো, এবার আমাদের এভারেজ রেটটা কি হবে, আমাদের এভারেজ রেট হবে, এভারেজ রেট হবে, এভারেজ রেট। ওকে, এভারেজ রেট হবে দেখো। ওকে, সো এখানে দেখো আমরা একটা অ্যাঙ্গেল চিন্তা করতে পারি এখানে, এই দেখো এটা হচ্ছে আমাদের থিটা কোণ, থিটা কোণ। তোমরা কি করে দেখো এভারেজ রেট কি হবে দেখো tan থিটা, tan থিটা, tan থিটা আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো ডেল্টা সি আপন কি বলো ডেল্টা টি, ডেল্টা টি। সো এখানে দেখো আমরা কিন্তু বলছিলাম পজিটিভ সাইন দিতে পারি, তো না দিলেও সমস্যা নেই, যেহেতু আমরা এখানে প্রোডাক্টের সাপেক্ষে রেট মেজার করছি এইজন্য আমাদের কিন্তু এখানে পজিটিভ সাইন দিতে হবে, না দিলেও প্রবলেম হয় না। ওকে, আচ্ছা সেভাবে তুমি কি যেহেতু দুইটা পয়েন্টকে কানেক্ট করে তুমি যদি ওই দুইটা পয়েন্টকে সংযোগ করে যে সরলরেখা তুমি পাচ্ছ, সেই সরলরেখার তুমি যদি ঢাল বের করে ফেলো তাহলে তুমি কি পেয়ে যাবে, ওই বিক্রিয়ার গড় হার পেয়ে যাবে। চলো এবার আমরা দেখবো গ্রাফ থেকে কিভাবে আমরা তাৎক্ষণিক হার বের করতে পারি। দেখো ধরো তুমি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তাৎক্ষণিক হার বের করো, ধরো তুমি এই পয়েন্টটা সিলেক্ট করো, হ্যাঁ তুমি এই পয়েন্টটা সিলেক্ট করো, তুমি আরেকটা পয়েন্ট থেকে সিলেক্ট করবে। তুমি দেখো তুমি কি করবা, যে পয়েন্টে তুমি হচ্ছে তাৎক্ষণিক হার বের করতে চাও ওই পয়েন্টে তুমি কি করবে ভাই, একটা স্পর্শ করবে, কি আঁকবা স্পর্শ করবে। দেখো তুমি এটা স্পর্শ করবে, স্পর্শ অঙ্কন করো। আচ্ছা সিমিলারলি তুমি এই পয়েন্টেও তুমি একটা স্পর্শ অঙ্কন করো। আচ্ছা তাহলে এই স্পর্শক যদি অঙ্কন করলা, এই স্পর্শকের যে ঢাল, ওকে এই স্পর্শকের যে ঢাল, স্পর্শকের ঢাল, এটাই হবে তোমার রেট, এটাই হবে তোমার, ওকে এটাই হবে তোমার কি বলো ডিসি ডিটি। ওকে ওকে আমরা এটাকে কি ধরনের রেট বলো, এটা হচ্ছে তাৎক্ষণিক হার, কি হার তাৎক্ষণিক হার, আমরা এটাকে তাৎক্ষণিক হার বলি, তাৎক্ষণিক হার। ওকে সিমিলারলি আমরা এইখানে যে স্পর্শকটা অঙ্কন করেছি এটারও কি ঢাল বের করব, স্পর্শকের ঢাল, ওকে স্পর্শকের ঢাল। দেখো আমি এটা হচ্ছে লিখি, দেখো এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল, ঠিক আছে এটা হলো আমাদের তাৎক্ষণিক হার। এটা হবে আমাদের কি বলো ডিসি ডিটি, ডিসি ডিটি, ডিসি ডিটি। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের ডিসি। ওকে আচ্ছা এবার তুমি একটু আগের একটু গ্রাফে আসো। ওকে তাহলে চলো ভাইয়া এবার আমরা দেখবো যে কিভাবে আমরা কোন একটা বিক্রিয়ার হার পরিমাপ করতে পারি। হ্যাঁ কোন একটা বিক্রিয়ার হার পরিমাপ করতে পারি। দেখো একটা বিক্রিয়ার হার কয়েকভাবে পরিমাপ করা যায়, প্রথম হচ্ছে দেখো বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। এটা তো খুবই স্বাভাবিক যে ভাই বিক্রিয়কের ঘনমাত্রা কমবে আর উৎপাদের ঘনমাত্রা বাড়বে, প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু কমে
আর উৎপাদের ঘনমাত্রা কতটুকু বাড়ে সেখান থেকে আমরা কি বিক্রিয়ার হার মেজার করে ফেলতে পারি। ওকে, আচ্ছা এবার দেখো কালার চেঞ্জ। ওকে, কালার চেঞ্জ দেখেও আমরা কিন্তু বিক্রিয়ার হার মেজার করতে পারি। তুমি এভাবে চিন্তা করতে পারো যে মনে করো যে একটা বিক্রিয়া কোথাও সংঘটিত হচ্ছে, তুমি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাচ্ছ। ওকে, এবার মনে করো বিক্রিয়কের কালার হচ্ছে হলুদ আর উৎপাদের মনে করো কোনো কালার নেই। এখন যতই বিক্রিয়াটা হবে ততই কি বিক্রিয়ক কমতে থাকবে। তো বিক্রিয়ক কমলে কি হবে বলতো, এই যে বিক্রিয়কের যে হলুদ কালার যে ইন্টেন্সিটিটা ছিল ওই ইন্টেন্সিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। মানে এই কালারের ইন্টেন্সিটি দেখে আমরা বিক্রিয়ার রেট মেজার করতে পারবো। আবার মনে করো বিক্রিয়কও কোনো কালার থাকে না কিন্তু প্রোডাক্টে কালার থাকতে পারে। তো সেক্ষেত্রে প্রোডাক্ট যত বেশি তৈরি হবে প্রোডাক্টের কালারের ইন্টেন্সিটি তত বাড়বে। এভাবে তুমি কালার চেঞ্জ দেখেও কি বিক্রিয়ার রেট মেজার করতে পারবে। এরপর দেখো আমরা টাইট্রেশনের মাধ্যমে কি বিক্রিয়ার রেট মেজার করতে পারি। এবার দেখো ভলিউম চেঞ্জ। তুমি যদি কোনো একটা গ্যাসিয়াস সাবস্টেন্সের কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাও, সেখানে তুমি কি জানো যে বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে গ্যাসিয়াস মোল সংখ্যার পরিবর্তন ঘটবে, আর মোল সংখ্যার পরিবর্তন ঘটলে কি ভলিউমেরও পরিবর্তন ঘটবে। ওকে, তাহলে আমরা ভলিউম চেঞ্জ দেখেও রেট মেজার করতে পারবো। এবার দেখো প্রেসার চেঞ্জ। ওকে, আমরা জানি যে বিক্রিয়কের প্রেসার কমবে প্রোডাক্টের প্রেসার বাড়বে, তাহলে প্রেসারের চেঞ্জ দেখেও আমরা বিক্রিয়ার রেট মেজার করতে পারবো। ওকে, এবার দেখো এক সমতলীয় আলোর ঘূর্ণন। ওকে, এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি যখন কোনো একটা দ্রবণের মধ্য দিয়ে এক সমতলীয় আলো যায় তখন এক সমতলীয় আলোটা ঘড়ির কাঁটার দিকে বা বাম দিকে ঘুরতে পারে। তো সেক্ষেত্রে আমরা আলোর ঘূর্ণন দেখেও রেট মেজার করতে পারি। তো এগুলো নিয়ে বিস্তার আলোচনা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আসবে। আচ্ছা, এবার দেখো পিএইচ এর পরিবর্তন। ওকে, তো বেসিক্যালি পিএইচ মানে কি, যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন H+ এর ঘনমাত্রা যত বেশি হবে পিএইচ তত কম হবে। তো আমরা কোনো একটা সলিউশনে পিএইচ এর পরিবর্তন দেখেও কি বিক্রিয়ার রেট মেজার করতে পারি। এই কয়েকটা উপায় হচ্ছে আমরা ইজিলি বিক্রিয়ার রেট মেজার করে ফেলতে পারবো। এবার চলো আমরা তোমাদেরকে একটা গ্রাফের মাধ্যমে দেখাবো যে কিভাবে তুমি আসলে কোনো একটা হাইপোথেটিক্যাল রিঅ্যাকশনের জন্য রেট এক্সপ্রেশনগুলো তুমি হচ্ছে যে লিখো। আচ্ছা দেখো এই গ্রাফটা দেখো যেখানে কি হচ্ছে, এখানে মনে করো যে তুমি একটা হাইপোথেটিক্যাল রিঅ্যাকশন নিলা যে A থেকে P পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে মনে করো A এর প্রাথমিক ঘনমাত্রা ছিল 4, যখন বিক্রিয়াটা স্টার্ট হয়েছে, বিক্রিয়াটা যখন শুরু হয়েছে। ওকে, আর B এর প্রাথমিক ঘনমাত্রা ছিল কত? 0। কত ছিল? 0 ছিল। আচ্ছা 0 ছিল। ওকে 0 ছিল। ওকে, এখন দেখো মনে করো একটা নির্দিষ্ট সময় পর ধরো t 5 মিনিট ধরে 5 মিনিট। ওকে, 5 মিনিট পর মনে করো A 4 থেকে কমে 1 হয়ে গেল, আর B হচ্ছে 0 থেকে বের 3 হয়ে গেল। 0 থেকে বের কত হয়ে গেল? 3 হয়ে গেল। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো আমরা দেখতে পাচ্ছি যে A এর ঘনমাত্রা যতটুকু কমতেছে, তাহলে A এর ঘনমাত্রা কতটুকু কমলো? দেখো ভাই, শুরুতে ছিল 4, পরে কত হয়েছে? 1। তাহলে A এর ঘনমাত্রা কতটুকু কমছে? 3 পরিমাণ কমছে। ওকে, আর B এর ঘনমাত্রা প্রথমে ছিল 0, পরে কত হয়েছে? 3। তাহলে B এর ঘনমাত্রা কতটুকু বাড়ছে? 3 বাড়ছে। তার মানে A এর ঘনমাত্রা যতটুকু কমতেছে B এর ঘনমাত্রা ততটুকু বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এভাবে বলতে পারি A এর ঘনমাত্রা হ্রাসের হার ওকে, ঘনমাত্রা হ্রাসের হার ওকে সমান ভাই কি হবে? দেখো সমান ভাই কি হবে? B এর ঘনমাত্রা বৃদ্ধি। ওকে, তাহলে A এর ঘনমাত্রা হ্রাসের হার সমান কি হবে? B এর ঘনমাত্রা বৃদ্ধির হার। এটাকে তুমি ম্যাথমেটিক্যালি কিভাবে বলো তো ভাই? এই কি
একইভাবে বিক্রিয়ক এ হচ্ছে ভাই বিক্রিয়ক, ঠিক আছে, এ হচ্ছে ভাই বিক্রিয়ক, এ হচ্ছে বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কের জন্য ভাই কি বলছিলাম, প্রথমে একটা মাইনাস সাইন কি দিবা, মাইনাস সাইন, মাইনাস সাইন, মাইনাস তুমি লিখবা মাইনাস ডি অফ ওকে ডি অফ এ এর ঘনমাত্রা। আমরা জানি ঘনমাত্রাকে আমরা তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করি। এটা দিয়ে কি হচ্ছে ভাইয়া, এ এর ঘনমাত্রার পরিবর্তন, ডি অফ এর ঘনমাত্রা মানে কি, এ এর ঘনমাত্রার পরিবর্তন, ডি দিয়ে পরিবর্তন হয়েছে, নিচে ভাই কি হবে ডিটি, কি হবে ডিটি, সমান সমান দেন, সমান সমান দেন, বি কি, বি হচ্ছে ভাই প্রোডাক্ট, বি হচ্ছে আমাদের কি প্রোডাক্ট, ওকে। তাহলে প্রোডাক্টটাকে অলওয়েজ কি দিবা প্লাস, প্লাস হ্যাঁ ডি প্লাস ডি ইকুয়াল ডি অফ বি এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, ওকে। তাহলে বি এর ঘনমাত্রা কি বলে, বি এর ঘনমাত্রা পাশে হচ্ছে ভাই ডি, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে, বি এর ঘনমাত্রার পরিবর্তন, বি এর ঘনমাত্রার পরিবর্তন, নিচে ভাই কি হবে ডিটি, নিচে কি হবে ডিটি, নিচে কি হবে ডিটি। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা কিন্তু এটাও বলতে পারি, দেখো আমরা এটাকে এটাও বলতে পারি, আমরা এটাও বলতে পারি, আমরা এটাও বলতে পারি এ এর এ এর এ এর বিয়োজনের হার, এ এর বিয়োজনের হার, বিয়োজনের হার, ওকে, বিয়োজনের হার এটা বলা যায়। এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় বি এর বি এর বি এর উৎপাদনের হার, বি এর উৎপাদনের, ওকে। আচ্ছা, যদি ঘনমাত্রা হ্রাসের হার বলো বা ঘনমাত্রা বৃদ্ধির হার বলো, যেটাই বলো না কেন, তুমি চাইলে এর বিয়োজনের হারও বলতে পারবা, আবার বি এর উৎপাদনের হারও বলতে পারবা। ওকে, দেখো গ্রাফ থেকে দেখো, গ্রাফ থেকে দেখো এই যে এটা হচ্ছে এ এর জন্য ভাই গ্রাফ, এটা হচ্ছে এ এর জন্য গ্রাফ, এটা হচ্ছে ভাই বি এর জন্য গ্রাফ। ওকে, দেখো ভাই এখানে কি হচ্ছে, এটা দেখো যে এ এর ঘনমাত্রা 4 থেকে কমে 1 হয়ে গেছে, 1 হয়ে গেছে। এখন দেখো বি এর ঘনমাত্রা 0 থেকে বেড়ে ভাই কত হয়ে গেছে, 0 থেকে বেড়ে ভাই কত হয়ে গেছে, 3 হয়ে গেছে, কত হয়ে গেছে, 3 হয়ে গেছে, 3 হয়ে গেছে। আচ্ছা, 3 হয়ে গেছে, ওকে। এবার ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করবে, ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো যে এই যে গ্রাফটায় দেখো, গ্রাফটায় দেখো যে এই পয়েন্টে আসার পর, এই পয়েন্টে আসার পর দেখো, এই পয়েন্টে আসার পর, এই পয়েন্টে আসার পর দেখো, এই পয়েন্টে আসার পর দেখো, এই যে এই পয়েন্টে আসার পর, এই পয়েন্টে আসার পর দেখো, ওকে, দেখো এই পয়েন্টে আসার পর, এই যে এই পয়েন্টে আসার পর আর এই পয়েন্টে আসার পর দেখো বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু আর হ্রাস পাচ্ছে না, বুঝতে পারছো, বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু আর হ্রাস পাচ্ছে না, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেতে পেতে একটা নির্দিষ্ট মানে এসে দেখো স্থির হয়ে গেছে, কি হয়ে গেছে দেখো, স্থির হয়ে গেছে। মানে ভাই সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, যেহেতু আমরা 100 বরাবর কি দিয়ে দিকে আমরা সময়, সময় দিয়ে থাকি, সময়, আর কোনো আমরা কি দিয়ে দিবে ঘনমাত্রা, ঘনমাত্রা। দেখো ভাইয়া সময় অতিবাহিত হচ্ছে কিন্তু এর ঘনমাত্রা কিন্তু আর কমছে না, ঘনমাত্রাটা একটা নির্দিষ্ট মানে কি হয়েছে, স্থির হয়ে গেছে। এই যে একটা নির্দিষ্ট সময় পর ঘনমাত্রা একটা নির্দিষ্ট মানে এসে স্থির হয়ে যায়, এটাকে আমরা বলি সাম্যাবস্থা, আমরা কি বলি সাম্যাবস্থা, এটাকে আমরা বলি সাম্যাবস্থা। দিস ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম, ওকে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা, ওকে। আচ্ছা, তার মানে যতক্ষণ পর্যন্ত ঘনমাত্রা চেঞ্জ হবে, মানে উৎপাদনের ঘনমাত্রা যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে আর বিক্রিয়কের ঘনমাত্রা যতক্ষণ পর্যন্ত হ্রাস পাবে, এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের আলোচনা। এবং যখন বিক্রিয়ক এবং উৎপাদনের ঘনমাত্রা নির্দিষ্ট মানে এসে স্থির হয়ে যাবে, ঘনমাত্রার পরিবর্তন হবে না, তখন থেকে আমাদের শুরু হবে রাসায়নিক সাম্যাবস্থার পড়াশোনা। তোমরা এগুলো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করবো, রাসায়নিক সাম্যাবস্থার উপরে আলাদা ক্লাস। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে তুমি চাইলে তুমি ইকুয়েশন থেকে গ্রাফ আঁকতে পারো, আবার তোমাকে যদি গ্রাফ দেওয়া থাকে তুমি কিন্তু গ্রাফ থেকেও কি ইকুয়েশন বা রেট ইকুয়েশন লিখতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে ভাই তোমরা বুঝে গেল। এখন চলো আমরা আরেকটা বিক্রিয়া নিয়ে কাজ করি, আরেকটা বিক্রিয়া নিয়ে কাজ করি, আরেকটা বিক্রিয়া নিয়ে কাজ করি। মনে করো আমাদের কাছে এরকম একটা রিঅ্যাকশন আছে যে দুই অণু হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে দুই অণু পানি তৈরি করছে এবং এক অণু কি অক্সিজেন তৈরি করছে, ওকে, অক্সিজেন তৈরি করছে। আচ্ছা, মনে করো যখন বিক্রিয়া যখন শুরু হয়েছে, টি যখন 0 ছিল,
তখন মনে করো হাইড্রোজেন পারঅক্সাইডের প্রাথমিক ঘনমাত্রা ছিল A, আচ্ছা, এবং পানির প্রাথমিক ঘনমাত্রা ছিল 0, অক্সিজেনের প্রাথমিক ঘনমাত্রা ছিল 0 ছিল, আচ্ছা। মনে করো T মনে করো 10 মিনিট ধরে বিক্রিয়া হলো, 10 মিনিট ধরে বিক্রিয়া হলো, ওকে, 10 মিনিট ধরে বিক্রিয়া হলো, আচ্ছা, ওকে। এখন মনে করো এই যদি 10 মিনিট ধরে বিক্রিয়া হয় তাহলে কি হবে বলো? হাইড্রোজেন পারঅক্সাইডের A পরিমাণ থাকবে, হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা কি A থাকবে না, ঘনমাত্রা তো কমে যাবে, আচ্ছা। ধরো A থেকে ভাইয়া x পরিমাণ ঘনমাত্রা কমে যায়, x পরিমাণ ঘনমাত্রা কমে যায়, আচ্ছা। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া পানিতে তাহলে ভাইয়া কতটুকু ঘনমাত্রা আমরা পাবো, ওকে, পানির ঘনমাত্রাটা কত হবে? দেখো দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের 2 মোল থেকে পানির ভাই কয় মোল পাওয়া যায়? 2 মোল পাওয়া যায়, 2 মোল পাওয়া যায়। তাহলে 2 মোল থেকে ভাই 2 মোল পাওয়া যায়, তাহলে 1 মোল থেকে ভাই কয় মোল পাওয়া যাবে? 1 মোল পাওয়া যাবে। তাহলে বলো, তাহলে আপনি বলো x মোল থেকে তাহলে কয় মোল পাওয়া যাবে? x মোলই পাওয়া যাবে, x মোলই পাওয়া যাবে। তাহলে পানির ঘনমাত্রা তাহলে ভাই কত হবে? x, কত হবে? x, কত হবে? x, আচ্ছা, x, ওকে। আবার দেখো 2 মোল হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন ভাই কয় মোল পাওয়া যায়? 1 মোল পাওয়া যায়। তাহলে 2 মোল থেকে কয় মোল পাওয়া যায়? 1 মোল পাওয়া যায়, 2 মোল থেকে 1 মোল পাওয়া যায়, ওকে। তাহলে 2 মোল থেকে যদি 1 মোল পাওয়া যায় তাহলে x মোল থেকে কত মোল পাওয়া যাবে? x এর অর্ধেক পাওয়া যাবে না, x এর অর্ধেক পাওয়া যাবে, x বাই কত? 2 মোল, x বাই কত? 2 মোল, x বাই 2 মোল, ওকে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে হাইড্রোজেন পারঅক্সাইড যেই হারে হ্রাস পাচ্ছে ঠিক একই হারে পানি তৈরি হচ্ছে, ঠিক একই হারে পানি তৈরি হচ্ছে। আবার আমরা এটাও বলতে পারি যে হাইড্রোজেন পারঅক্সাইড যেই হারে হ্রাস পাচ্ছে অক্সিজেন তার অর্ধেক হারে কি উৎপন্ন হচ্ছে, অর্ধেক উৎপন্ন হচ্ছে। তাহলে কি লিখতে পারি বলো? কি লিখতে পারি বলো? আমরা লিখতে পারি এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে মাইনাস অফ বি অফ হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা বাই ডিটি। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনের হার বা হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা হ্রাসের হার, ওকে, ওকে। সমান সমান কি লেখা যাবে? সমান সমান লেখা যায় পানির উৎপন্নের হার, ডি অফ H2O upon dt, ওকে, dt, ওকে, dt, আচ্ছা, ওকে। আবার এটা সমান সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় হাফ কেন? ভাবে একটা বুঝবো হাফ কেন? হাফ ইনটু সরি একটু বলেছি হাফ হবে এখানে, ওকে। তাহলে এটা আলাদা হবে, এটা আলাদা হবে, আচ্ছা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, দেখো ভাই আমরা বুঝতে পারলাম যে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনের হার পানির উৎপন্নের হারের কি সমান, এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। আবার আমরা এটা বুঝতে পারছি, দেখো আমাদের অক্সিজেনের উৎপন্নের হার হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন হারের কি হবে? অর্ধেক না, অবশ্যই অর্ধেক। কিভাবে অর্ধেক? দেখো আমরা লিখতে পারি অক্সিজেনের উৎপন্নের হার প্লাস দাও ডি অফ O2 upon dt, ওকে, ডি অফ O2 upon dt। সবসময় কি লেখা যাবে? লেখা যায় হাফ ইনটু মাইনাস ডি অফ H2O2 upon dt। মানে কি দেখো হাইড্রোজেন পারঅক্সাইড x পরিমাণ হ্রাস পেয়েছে কিন্তু অক্সিজেন কি x এর অর্ধেক, অর্থাৎ x/2 পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে, ওকে, ওকে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড যতটুকু হ্রাস পাচ্ছে অক্সিজেন তার অর্ধেক উৎপন্ন হচ্ছে। তাহলে কি বলা যায়? অক্সিজেনের যে প্রোডাকশন রেট সেটা হাইড্রোজেন পারঅক্সাইডের যে বিয়োজন হার তার কি অর্ধেক। তাহলে এই অক্সিজেনের যে প্রোডাকশন রেট বা উৎপাদনের হার সেটা কি হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনের কি হবে? বিয়োজন হারের কি হবে? অর্ধেক হবে। কি হবে? অর্ধেক হবে, আচ্ছা। তাহলে আমরা এটা বুঝলাম।
এখন দেখো, এখন আমরা কিন্তু চাইলে এখানে এটাও লিখতে পারি, আমরা এটা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি হাফ ইনটু, দেখো আমরা লিখতে পারি, দেখো এটা বলে তোমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি d of H2O আপন কি দেখো dt, এটা লাগছে ওকে আসলে এখন দেখো এই যে তুমি যে এক্সপ্রেশনটা পাইলা, এই যে এক্সপ্রেশনটা তুমি পাইলা, ওকে এই যে ভ্যালু যে এক্সপ্রেশন তুমি পাইলা, ওকে তো জিনিসটাকে নিচে আরেকবার লিখতেছি, দেখো আমি লিখতেছি কি লেখা আছে, দেখো আমি লিখতেছি দেখো d of O2 upon dt সমান আমরা লিখতে পারতেছি আমরা যেটা মাইনাসটাকে বাইরে লিখতে পারি, কোনো সমস্যা নেই, মাইনাস হাফ d of H2O2 upon dt, ওকে এখানে আমরা লিখতে পারি প্লাস 1/2 d of H2O upon dt, ওকে এই জিনিসটা আমরা পাইলাম। এইটা কি জানো, এটা হচ্ছে আমাদের A বিক্রিয়ার রেট এক্সপ্রেশন, এটা কি A বিক্রিয়ার রেট এক্সপ্রেশন, এটা হচ্ছে A বিক্রিয়ার রেট এক্সপ্রেশন। দেখো এটা হচ্ছে আমাদের A বিক্রিয়ার রেট এক্সপ্রেশন, ওকে রেট এক্সপ্রেশন। আচ্ছা তাহলে এখানে অক্সিজেন তো প্রোডাক্ট, এইজন্য আমরা হচ্ছে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করছি, দেখো হাইড্রোজেন পারঅক্সাইড এটা হচ্ছে বিক্রিয়ক, এইজন্য আমরা এখানে মাইনাস সাইন ব্যবহার করছি। আচ্ছা আর দেখো আমাদের পানি হচ্ছে কি আমাদের প্রোডাক্ট, এইজন্য আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করছি। আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো দেখো এইখানে হাইড্রোজেন পারঅক্সাইডের বামে ব্যয় কত ছিল 2, এইজন্য দেখো আমরা কিন্তু 1/2 লিখছি, আবার দেখো এখানে পানির বামে ব্যয় কত আছে 2, এইজন্য আমরা 1/2 লিখছি। তাহলে তার মানে আমরা যখন কোনো একটা বিক্রিয়ার রেট এক্সপ্রেশন লিখবো তখন আমরা কি করব, দেখো আমাদের পাশে যে সবগুলা থাকবে না, এগুলা দিয়ে কি করব ভাগ দিব, সবগুলা দিয়ে কি করব ভাগ দিব, ওকে ভাগ দিব। তাহলে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কিবা বিক্রিয়কের জন্য আমরা মাইনাস চিহ্ন দিব, আর পাশের সবগুলো আমরা ভাগ দিব, আচ্ছা ওকে দেখো এই বিক্রিয়াটাকে যদি আমরা গ্রাফিক্যালি এক্সপ্রেস করতে চাই, আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো, দেখো আমরা দুইটা গ্রাফ অঙ্কন করি এখানে, ওকে আচ্ছা সো দেখো এখানে কি হচ্ছে, এখানে তোমার হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা কমছে, এর হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের জন্য, ওকে আচ্ছা আর দেখো ভাইয়া পানির ঘনমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ওকে যেটা প্রোডাক্ট, ওকে এখানে একটু লক্ষ্য করো হাইড্রোজেন পারঅক্সাইড যতটুকু হ্রাস পেয়েছে পানি কিন্তু ঠিক ততটুকু উৎপন্ন হয়েছে, তার মানে হাইড্রোজেন পারঅক্সাইডের হ্রাস পাওয়ার হার পানির উৎপন্নের হার কি হবে সমান হবে, তাহলে এটা হবে আমাদের পানির গ্রাফ। একটু গ্রাফটাকে মনে করো ভাই এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড, ওকে এটা হচ্ছে আমাদের ওয়াটার, আর এটা হচ্ছে আমাদের অক্সিজেন। কি হবে দেখো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড, ওকে তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড যতটুকু হ্রাস পাইছে পানি কি ঠিক ততটুকু তৈরি হবে, আমরা এভাবে রাখতে পারি, এটা হচ্ছে আমাদের পানি, ওকে আবার দেখো হাইড্রোজেন পারঅক্সাইড যতটুকু হ্রাস পাইছে অক্সিজেন কিন্তু তার অর্ধেক পরিমাণ উৎপন্ন হয়েছে,
এই জন্য আমরা এভাবে দেখাতে পারি, এই যে রেট হচ্ছে আমাদের অক্সিজেন, এটা হচ্ছে আমাদের সময়, এটা হচ্ছে আমাদের কি ঘনমাত্রা। ওকে, তাহলে এভাবে তুমি কিন্তু এভাবে ইকুয়েশনটাকে গ্রাফ আঁকতে পারবা। আবার তোমার যদি গ্রাফ দেওয়া থাকে তুমি কিন্তু এরকম ইকুয়েশন লিখতে পারবা এবং সেখানে তুমি কিন্তু রেট এক্সপ্রেশনও লিখতে পারবা। ওকে, আচ্ছা এবার চলো আমরা যেটা করবো, এবার হচ্ছে আমরা কোনো একটা হাইপোথেটিক্যাল রিঅ্যাকশনের জন্য কিভাবে রেট এক্সপ্রেশন লিখতে হয় এখন আমরা সেটা দেখব। ওকে, আচ্ছা দেখো, মনে করো আমাদের কাছে এরকম একটা রিঅ্যাকশন আছে যে a প্লাস b রিঅ্যাক্ট করে c এবং d তৈরি করছে, তাহলে a আর b হচ্ছে আমাদের বিক্রিয়ক, ক্যাপিটাল c ক্যাপিটাল d হচ্ছে আমাদের কি প্রোডাক্ট। আচ্ছা মনে করো ক্যাপিটাল a এর মূল সংখ্যা হচ্ছে স্মল a, ক্যাপিটাল b এর মূল সংখ্যা হচ্ছে কি স্মল b, এবং ক্যাপিটাল c এর মূল সংখ্যা হচ্ছে স্মল m, এবং ক্যাপিটাল d এর মূল সংখ্যা হচ্ছে আমাদের কি স্মল n। আচ্ছা এখন দেখো আমরা যদি এই দিকে রেট এক্সপ্রেশন লিখতে চাই কিভাবে লিখবো, দেখো এটা তুমি কিভাবে লিখবো, আমরা লিখবো রেট সমান, আচ্ছা আমরা কি বলছিলাম বিক্রিয়কের ক্ষেত্রে ভাই তুমি কি করবা, বিক্রিয়কের ক্ষেত্রে তুমি কি করবা মাইনাস চিহ্ন, মাইনাস দিবা আর সহগ দিয়ে ভাইয়া ভাগ করবে, লিখবা 1/a, 1/a এখানে কি লিখবা স্মল d ইনটু a এর ঘনমাত্রা বাই কত dt, dt। আচ্ছা সমান সমান দেখো, b হচ্ছে আমাদের বিক্রিয়ক, এই জন্য মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, তাহলে আমরা লিখবো 1/b, তাহলে সহগ দিয়ে ভাগ, d অফ b এর ঘনমাত্রা আপন কি dt। আচ্ছা dt, এরপর দেখো c হচ্ছে ভাই প্রোডাক্ট, এই জন্য লিখব প্লাস ইনটু দিব 1/m d অফ c এর ঘনমাত্রা আপন কি ভাই dt সমান ক্যাপিটাল d এর জন্য ভাই প্লাস, d এর প্রোডাক্ট 1/m d অফ ক্যাপিটাল d আপন dt। ওকে, তাহলে আমরা এইভাবে এই পুরো বিক্রিয়াটা রেট এক্সপ্রেশন লিখে দেব। ওকে, লিখে দেব। আচ্ছা তাহলে এটা হচ্ছে না এই বিক্রিয়ার রেট এক্সপ্রেশন, এই বিক্রিয়ার রেট এক্সপ্রেশন। এখন এখানে কোন জিনিস দেবে কি হচ্ছে না, এখানে মাইনাস ডি এ বাই ডিটি, এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে হচ্ছে a এর বিয়োজনের হার, a এর বিয়োজনের হার, ওকে। আচ্ছা এবারে দেখো মাইনাস db আপন dt, এদের কি হচ্ছে b এর বিয়োজনের হার, ওকে। আচ্ছা এরপর দেখো এখানে প্লাস dc আপন dt দিয়ে কি হচ্ছে c এর উৎপাদনের হার, এরপর দেখো প্লাস ডি ক্যাপিটাল ডি আপন ডিটি দিয়ে কি হচ্ছে ডি এর উৎপাদনের, ওকে। আচ্ছা মানে যখন তুমি বিয়োজনের হার বের করবা বা হচ্ছে উৎপাদনের হার বের করবা তখন কিন্তু তুমি কখনোই সহগগুলো ব্যবহার করবে না, দেখো এখানে কিন্তু মাইনাস সহই কিন্তু বিয়োজনের হার, মানে যখন তুমি বিয়োজনের হার ক্যালকুলেট করবা কোনো ম্যাথ করার সময় তখন কিন্তু তুমি মাইনাস সহই কনসিডার করবে, ঠিক আছে। যেহেতু এটা বিক্রিয়ক এই জন্য তোমাকে মাইনাস সহই আমাদের হচ্ছে জিনিসটা কি হবে বিয়োজনের হার হবে, ওকে। সো এইভাবে তুমি যে কোনো বিক্রিয়ার জন্য রেট এক্সপ্রেশন লিখতে পারবা, ওকে। তাহলে তুমি যদি কোনো একটা বিক্রিয়ার রেট জেনে ফেলতে পারো কোনোভাবে তাহলে তুমি কিন্তু বাকি প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের বিয়োজনের হার এবং হচ্ছে উৎপাদনের হার কি বের করে ফেলতে পারবে, ওকে। আচ্ছা তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে যে আমরা বিক্রিয়ার হার মেজার করব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অনেকগুলো বিক্রিয়ার রেট এক্সপ্রেশন কিভাবে লিখতে হয় সেটা দেখব, এবং হচ্ছে আমরা কিন্তু বিক্রিয়ার হার সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সমাধান করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।